আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী বায়োলজি চ্যাপ্টার 4 জীবনী শক্তি। এই চ্যাপ্টারটা অনেকের ভয়ের না, তো এই চ্যাপ্টারটা আমাদের ভয়ের হওয়ার পরেও অনেকটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সব জায়গায় বোঝার জন্য, নিজের জীবনের সাথে রিলেট করার জন্য অনেকটা বোঝার বিষয়। তো চলো আজকে চ্যাপ্টারটা শুরু করা যায় এবং অনেকটা আমরা সহজভাবে পড়বো, আমরা গল্পের সাথে সাথে পড়বো, গল্পের সাথে সাথে শিখবো। তাহলে চলো শুরু করি আজকে পড়া। সালোক সংশ্লেষণ। এই চ্যাপ্টারের আগে অ্যানালাইসিং পার্টটা বলি। এই চ্যাপ্টার দুইটা খণ্ডে বিভক্ত, একটা হলো সালোক সংশ্লেষণ, দ্বিতীয়টা হলো শোষণ। তো আজকের পার্টে আমরা সালোক সংশ্লেষণটা পড়বো। কোন সালোক সংশ্লেষণ কোনটা বুঝো? উদ্ভিদরা যেভাবে আমাদের খাদ্য তৈরি করতেছে সেটাই সালোক সংশ্লেষণ। পরীক্ষায় কি সংজ্ঞা লিখবা ভাবতেছো? না, এই সংজ্ঞা লিখলে আমরা ফুল মার্ক পাবো না, কারণ এটা ক্লাস 4 এর বাচ্চাও জানে, ক্লাস 4 এর বাচ্চাও লিখতে পারবে। তো তোমাদের মধ্যে এর পার্থক্যটা কি হবে? তো তোমরা বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের জন্য ভালো করে লিখতে হবে। তোমার ভালো কিভাবে পাবতে মানে রেজাল্ট হবে, তোমাদের ফুল মার্ক কিভাবে পাবা, এজন্য এই জিনিসটা দেখো। তো আমরা এই বিক্রিয়াটা কিভাবে লিখবো? তো চলো আগে বিক্রিয়া থেকে আমরা সংজ্ঞা লিখবো, যেন সবকিছু পারি আমরা। বিক্রিয়াটা দেখি। পানি, তার সাথে কার্বন ডাই অক্সাইড, কি লাগবে? আমরা এখানে দুটা ফোটন কণিকা দিলাম। আলোর মধ্যে থাকা ফোটন কণিকা কিন্তু সবচেয়ে শক্তি থাকে। আর ক্লোরোফিল। আমার লেখা একটু খারাপ হচ্ছে, কিছু মনে করো না, লেখা ধীরে ধীরে ঠিক করব। তার সাথে থাকিচ্ছে হলো কি আমাদের কাঙ্ক্ষিত গ্লুকোজ। তো আমাদের সংজ্ঞাটা এমন ভাবে দিতে হবে যেন বিক্রিয়ার সকল জিনিস বা প্রত্যেকটা উপাদান যেন থাকে। তাহলে আমরা বিক্রিয়াটা এভাবে দিতে পারি না? সূর্যের আলোর সহায়তায় ক্লোরোফিলে, উদ্ভিদের ক্লোরোফিলে যখন পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে শর্করা, এটা কি গ্লুকোজ বা শর্করা, C6H12O6, এটা কি শর্করা। শর্করা শর্করা পানি এবং অক্সিজেন তৈরি হয়, সেই প্রক্রিয়াকে আমরা সালোক সংশ্লেষণ করি। তাহলে তোমরা একটু খাতা নিয়ে বসো, খাতা নিয়ে এটা নোট ডাউন করো যে কি বিক্রিয়াটা আরেকবার আমি বলতেছি, বুঝে নাও। তো আমার সালোক বিক্রিয়াটা কিভাবে শুরু হয়? পানি লাগে, কার্বন ডাই অক্সাইড লাগে এবং সূর্যের আলো লাগে, ক্লোরোফিল লাগে, শর্করা লাগে, পানি, শর্করা তৈরি হয়, পানি তৈরি হয় এবং অক্সিজেন তৈরি হয়। আমরা কিন্তু উদ্ভিদ দ্বারা কিন্তু অক্সিজেন পাই, অক্সিজেন কিন্তু আমরা এমনি এমনি পাই না, আর উদ্ভিদের কাছ থেকে অক্সিজেন পাই। তাহলে বিক্রিয়াটা আমরা বুঝলাম, কার্বন ডাই অক্সাইড, পানি এবং সূর্যের আলোর সহায়তা লাগে এবং ক্লোরোফিলে এটা সংগঠিত হয়, শর্করা তৈরি হয়, পানি তৈরি হয় এবং অক্সিজেন তৈরি হয়। তো আমরা সংজ্ঞাটা লিখব, যে প্রক্রিয়ায় সূর্যের আলোর সহায়তায় ক্লোরোফিলে পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে শর্করা, পানি এবং অক্সিজেন তৈরি হয়, সেই প্রক্রিয়াকে আমরা সালোক সংশ্লেষণ বলি। তাহলে আমরা মেবি ক্লিয়ার হয়েছি যে কিভাবে লিখতে হবে। এভাবে লিখলে আমরা পরীক্ষায় 1-1 পাবো, আল্লাহর রহমতে আমরা 1-1 পাবো। তো আমাদের পরবর্তী জিনিসে যাই। তো এই জিনিসগুলো আমরা বুঝছি না, উপরে বিজ্ঞান দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, লিখে নিতে পারো। তো সালোক সংশ্লেষণের দুইটা আবার প্রক্রিয়া আছে বা দুইটা ধাপে এটা হয়ে থাকে, একটা আলোক নির্ভর আর একটা আলোক নিরপেক্ষ। তো আলোক নির্ভর কি এবং আলোক নিরপেক্ষ কি? একটাতে আলো থাকবে আর একটাতে আলো থাকবে না, সিম্পল হিসাব। তাহলে প্রথমে আমরা কি আলোক পর্যায়টা করি। আলোক পর্যায়টা আমরা এখন করবো। আলোক পর্যায়ে কি, সহজ ভাষায় বলবো, সহজ ভাষায় তোমরা কি সহজ ভাষায় বুঝে নিবা। আলোক পর্যায়টা কি? আলোক পর্যায়ে এটিপি আর NADPH2 তৈরি হয়। তো এটিপির পূর্ণরূপ হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সিন ট্রাইফসফেট, বানান ভুল যেতে পারে। আচ্ছা, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এর পূর্ণরূপ। তো অ্যাডিনোসিন ট্রাইফসফেটের মধ্যে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যাডিনোসিন জিনিসটা কি। অ্যাডিনোসিন জিনিসটা কি? তোমরা যদি বিবর্তন বা ডিএনএ এর একটা রূপ আছে না, ডিএনএ ডাবল হেলিক্স রূপ, ওটা যদি পড়ে থাকো তাহলে বুঝবা যে এখানে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস প্লাস রাইবোসুগার, আবারও ক্ষমা চাই নিচ্ছি আমার লেখার জন্য, আমরা এখন লেখা ইমপ্রুভ করতে পারি নাই। তো নাইট্রোজেন বেস এবং রাইবোসুগার মিলে অ্যাডেনোসিন তৈরি হয়। তাহলে আমাদের ক্লিয়ার রাখতে হবে কি, আমরা এটা কই থাকবে, ডিএনএ তে থাকে। ডিএনএ বা আরএনএ যে ডাবল হেলিক্সটা আছে, ডাবল হেলিক্স মডেলের ভিতরে কিন্তু দেখবা যে বাম পাশে এগুলা এক আছে, এগুলোর ভিতরে নাইট্রোজেন বেস এবং রাইবোসুগার থাকে, যেটা মিলে হয় অ্যাডেনোসিন। অ্যাডেনোসিন ট্রাইফসফেট আমাদের হলো এটিপি। আলোক পর্যায়ে তোমরা কি পাবো? অ্যাডেনোসিন ট্রাইফসফেট আর NADPH2। আর NADPH2 একটা বড় নাম আছে, এই নামটা আমাদের মনে রাখা দরকার। বিজারিত
নিকোটিনামাইড অ্যাডনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই নামটা একটু বড়, কিন্তু মনে রাখা আমাদের দরকার, মনে রাখিও। তো এই দুইটা জিনিস আমাদের তৈরি হবে, মাথায় রাখতে হবে। আমাদের চাইটা কি, আমাদের তৈরি করতে হবে এটা কি, এই জিনিসটা আমাদের মাথায় রাখার দরকার। তো এই জিনিসটা আমার মাথায় যদি রাখতে পারি, এখন চলো কিভাবে কোন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে, কিভাবে প্রয়োজন হচ্ছে, আমরা সেই জিনিসটা জানবো। একটু মুছে দিলাম, এই জিনিসটা মাথায় রাখিও। তাহলে কি এটিপি কি হচ্ছে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন কই থেকে আসে? ডিএনএ, মনে করো যে ডিএনএ নাইট্রোজেন বেস এবং রাইবো সুগার মিলে অ্যাডিনোসিন তৈরি হয়। আর ট্রাই মানে কি? তিনটা ফসফেট, অজৈব ফসফেট থাকে, এই জন্য কি ফসফেট, ট্রাইফসফেট, তিনটা ফসফেট থাকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর NADPH2, এই তো বিচারিত নিকোটিমাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নামটা একটু কঠিন, কিন্তু মনে রাখতে হবে। তাহলে আসো, তাহলে শুরু করি আমরা আলোক পর্যায়ের ধারণাটা। আলোক পর্যায় কিভাবে কাজ করে, কেন প্রয়োজন, এই চ্যাপ্টারে কিছু এখান থেকে আমরা যে পড়বো না, এর ভিতরে আমরা কিছু ক নাম্বার কোশ্চেন পাবো, কিছু খ নাম্বার কোশ্চেন পাবো। তো একসাথে আমরা ওই জিনিসটাও শিখবো। তাহলে দেখো, এই অ্যাডেনিনের সাথে আমরা যখন ফসফেট, এই পিআই দ্বারা বোঝাই হলো তোমার অজৈব ফসফেট। অজৈব ফসফেট কিভাবে লেখা যায়? আইপি, কিন্তু আমাদের বইয়ে পিআই দেওয়া আছে, তাই আমরা পিআই লেখার চেষ্টা করব। তাহলে এখান থেকে কি হয়? AMP। তাহলে AMP কিভাবে আসলো? অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডেনিনের সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে অ্যাডেনিন মনোফসফেট তৈরি হয়, এবং AMP প্লাস আবার অজৈব ফসফেট এর বিক্রিয়া করে ADP তৈরি হয়, অ্যাডিনোসিন ডাইফসফেট। AMP মানে অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে যখন আমরা অজৈব ফসফেট যুক্ত করব, তখন কি অ্যাডিনোসিন ডাইফসফেট তৈরি হবে। এই দুটো প্রক্রিয়াকে আমরা যে দুটো প্রক্রিয়া বললাম না, এই দুটো প্রক্রিয়াটা আলাদা একটা নাম আছে, ফসফোরাইলেশন। তাহলে কি আমাদের যদি ক নাম্বার প্রশ্ন আসে ফসফোরাইলেশন কি, তাহলে আমরা কি লিখতে পাবো না? পারবো। কি লিখবো? যে অ্যাডেনিনের সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করার প্রক্রিয়াই হলো ফসফোরাইলেশন। তো তারপর লেখার পরে এই মানে কথাটা লেখার পরে আমরা কি দুইটা বিক্রিয়া যদি দিয়ে দেই, আমরা একে এক পাবো, কোনো চিন্তা করতে হবে না। এভাবে লিখলে কেউ মার্ক কাটবে না, আমরা এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট তুলতে পারবো। তো কি ফসফোরাইলেশন কি জিনিস বোঝাচ্ছে? অ্যাডেনিনের সাথে আমরা ফসফেট যুক্ত করে এএমপি মানে অ্যাডেনোসিন মনোফসফেট, এবং অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে অজৈব ফসফেট যুক্ত করে এডিপি তৈরি হয়। এখন এডিপির সাথে আবার ফসফেট যুক্ত করে এটিপি তৈরি হয়। এই এটিপি তৈরির প্রক্রিয়াই হলো আমাদের ফটো ফসফোরাইলেশন। সেম জিনিসই, তাহলে কি এটিপি তৈরির প্রক্রিয়ার ক্ষেত্রে শুধু ফটোটা লাগে যায়, যুক্ত হয়ে যায়। এটা ফটো কি যুক্ত হওয়া, যুক্ত হলো কি ফটো ফসফোরাইলেশন, এটিপি তৈরি হলো। এখন একটা জিনিস কি তোমরা পড়বা, যে বিক্রিয়া হয় আবার বিক্রিয়া উল্টা বিক্রিয়া হয়। তাহলে কি ফসফোরাইলেশন একটা উল্টা বিক্রিয়া আছে। উল্টা বিক্রিয়া কি? এটিপি থেকে আবার ভাঙ্গে এএমপি মানে অ্যাডেনোসিন মনোফসফেট তৈরি প্লাস অজৈব ফসফেট তৈরি। এই উল্টা প্রক্রিয়াকে হলো আমরা যদি দেখি একটু ডিফসফোরাইলেশন। তো ডিফসফোরাইলেশন তোমরা যদি না বুঝে থাকো, তুমি আমি পাশে আরেকবার বিক্রিয়াটা লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছ কিনা। এই মনে করো এডিপি লিখলাম, এডিপি থেকে আমরা তৈরি করব কি এএমপি প্লাস অজৈব ফসফেট। এই যে উল্টাটা আসলো, এটা হলো ডিফসফোরাইলেশন। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে ফসফোরাইলেশনের বিপরীত বিক্রিয়া কি? ডিফসফোরাইলেশন। তাহলে এডিপি থেকে আবার আমরা এএমপি প্লাস মানে আমরা অজৈব ফসফেট পাওয়ার প্রক্রিয়া হলো কি ডিফসফোরাইলেশন। যদি কোন নামে প্রশ্ন আসে যে ডিফসফোরাইলেশন মানে কি বোঝায় বা কাকে বলে, তাহলে আমরা কি লিখবো যে এটিপি থেকে আমরা যখন এএমপি বা অ্যাডেনোসিন আবার ফসফেট পাবো, এই প্রক্রিয়াটাই হলো আমাদের ডিফসফোরাইলেশন প্রক্রিয়া। দিয়ে আমরা ছোট মানে নিচে ছোট একটা বিক্রিয়া দিয়ে দিব, তাহলে আমরা উত্তরটা পাই যাব। এই সেম ভাবে আমরা ডিফটোফসফোরাইলেশন বিক্রিয়াটা পাই। ডিফটোফসফোরাইলেশন কি? এই এটিপি কে ভাঙে আমরা কি পাই? এডিপি ফসফেট প্লাস শক্তি। আচ্ছা,
আমরা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এই যে শক্তিটা তৈরি হচ্ছে না, শক্তিটা তৈরির জন্য দুটা জিনিস প্রয়োজন পড়ে। একটা হলো আলো, আর নিচে হলো ক্লোরোফিল। আমাদের বিক্রিয়াতে কিন্তু এই জিনিসটা দিতে হবে, যে আলো এবং ক্লোরোফিল, কারণ আলো এবং ক্লোরোফিল ছাড়া কিন্তু আমাদের শক্তি তৈরি হবে না। তো এই জন্য আমাদের শক্তির ক্ষেত্রে আলো এবং ক্লোরোফিল জিনিসটা প্রয়োজন। আর আমাদের কি ফটো ফসফোরাইলেশন আমরা জিনিসটা শিখলাম, আমাদের আলোক নির্ভর পর্যায়ে এতগুলো বিক্রিয়া দেওয়ার প্রয়োজন পড়ে না, শুধু অল্প কিছু বিক্রিয়া পড়ে। এই যে আমরা আছে না, এডিপি সাথে ইনঅর্গানিক ফসফেট, আলো জায়গায় তোমরা দুইটা ফোটন কণিকা দিতে পারো, কারণ মেনলি দুটা ফোটন কণিকা দিয়ে এটা তৈরি হয়। এবং ক্লোরোফিল সংক্ষেপে লিখলাম, দিয়ে এটিপি তৈরি হয়, এটিপি প্লাস এটিপি তৈরি হয়। তো এটাই আমাদের মেইনলি এটিপি তৈরির প্রক্রিয়াটা। আমাদের কি দুইটা তৈরি করা লাগবে, এটিপি আর NADPH2। এখন তাহলে NADPH2 টা কিভাবে তৈরি হয়, আমার এই জিনিসটা বুঝতে হবে। আমরা দেখো যে বিক্রিয়ার মধ্যে কি পানি আছে না, পানি আছে, অনেক পানি নেই আমাদের বিক্রিয়া, পানির সাথে আমাদের এখন এই বিক্রিয়াটা হবে। আবার নিলাম আমরা আলোর দুটা ফোটন কণিকা, নেওয়ার পর কি ক্লোরোফিল, লেখাটা একটু খারাপ যাচ্ছে তো তোমরা এটা সংক্ষেপে বুঝে নিও। ক্লোরোফিলের সাথে এখন আমাদের কি তৈরি করতে হবে, এখন তৈরি হয় কি, এটা হাইড্রোজেন একটা প্লাস আয়ন তৈরি হয়, আর তৈরি হয় কি অক্সিজেন, আর তৈরি হয় আমাদের ইলেকট্রন। এখানে আমাদের সমতা বিধানের প্রয়োজন পড়ে, আবার অনেক সময় পড়ে না। বায়োলজির ক্ষেত্রে সমতা বিধানের কোনো প্রয়োজন নাই, লিখলে ভালো, না লিখলে কোনো সমস্যা হয় না। তাহলে এখান থেকে একটা জিনিস কি, আমাদের ক্লোরোফিলের ভিতরে NADPH, ক্লোরোফিলের ভিতর অলরেডি NADP থাকে, আর এখান থেকে যে মানে হাইড্রোজেনটা যুক্ত হয়, তাহলে প্লাস হাইড্রোজেন আয়ন। আমাদের বইয়ে কিন্তু দেখবা NADPH প্লাস দেওয়া থাকে, অথবা NADPH2 দেওয়া থাকে। এভাবে NADPH কে বিজারিত হয়ে NADPH2 তৈরি হয়, বুঝছো? তাহলে বিক্রিয়াটা আরেকবার করি। পানি, আমাদের দেখবা যে সালোকসংশ্লেষণের মধ্যে পানি থাকে। তো পানিটা যখন মনে করো যে দুটি ফোটন কণিকা এবং ক্লোরোফিলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন, অক্সিজেন প্লাস ইলেকট্রন তৈরি হয়। এবং NADP আমাদের ক্লোরোফিলের মধ্যে থাকে, ক্লোরোফিলে মানে NADP বিক্রিয়া করে বা বিজারিত হয়ে আমাদের NADPH2 তৈরি হয়। তো এটা হলো আমাদের সালোকসংশ্লেষণের দুইটা তাহলে জিনিস পাই গেলাম আমরা, মানে যেটা আমাদের কাঙ্ক্ষিত বিষয় ছিল। আর হলো NADPH2, আর একটা হলো ATP। তাহলে এভাবে আমাদের আলোক পর্যায়টা শেষ হয়। আলোক পর্যায়ে তাহলে আমরা কি পাবো, ATP এবং NADPH2। তাহলে চলো আবার শুরু থেকে আমরা এই জিনিসগুলো আরেকবার একটু রিপিট করে নেই, তাহলে আমাদের মেমোরাইজ করতে অনেক সুবিধা হবে। তাহলে কি ATP কিভাবে তৈরি হয়, অ্যাডিনোসিন প্লাস ট্রাইফসফেট মানে তিনটা ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন তৈরি হয়। তাহলে ADP সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হয়। এবং ATP তে আবার যখন ফটোফসফোরাইলেশন বিক্রিয়া যখন করি আমরা, তখন কি আমাদের শক্তি তৈরি হয়। শক্তিটা তৈরি কি আমরা ওটাই আমরা বলি কি বায়োলজিক্যাল কয়েন, ওখান থেকে আমাদের তৈরি হয়, যেটাকে জৈব মুদ্রা বলে। আর NADPH2 কি হয়, পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি হয়। এবং NADP আমাদের ক্লোরোফিলের মধ্যে থাকে, ক্লোরোফিল থেকে যখন ওইটা মানে বিজারিত হয়ে হাইড্রোজেন প্লাস যুক্ত হয়ে NADPH2 তৈরি হয়। এটা আমাদের কি কাঙ্ক্ষিত আলোক পর্যায়ে ATP এবং NADPH2 তৈরি হয়। এভাবে আমরা সালোকসংশ্লেষণের আলোক পর্যায়টা শেষ করি। আমরা একটু আগে শেষ করলাম কি সালোকসংশ্লেষণের প্রথম ধাপটা বা একটা পর্যায়, আলোক মানে আলোর সাথে যে সম্পর্কটা, আলোক পর্যায় যেটাকে বলে, আলোক পর্যায় শেষ করলাম। এখন আলোক নিরপেক্ষ পর্যায়টা আমরা বুঝবো। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে যে বিক্রিয়াগুলান দিব, এই বিক্রিয়াগুলান হয়তো বইয়ে নাই, তো না থাকার পর আমাদের বিক্রিয়াগুলো দেওয়া প্রয়োজন, কারণ এই বিক্রিয়াগুলা পরীক্ষা খাতা যখন আমরা দিব, স্যারেদের কাছে একটা ভালো ইমপ্রেশন কাজ করবে। তো এই বিক্রিয়াগুলো দিলে আমাদের ব্যাখ্যাগুলো অনেক সহজ হয়। তাহলে চলো শুরু করা যাক।
তো আমরা আলোক নিরপেক্ষ পর্যায়টা বুঝবো কিভাবে? মনে করেন এরকম একটা বিক্রিয়া দিয়ে রাখছে, দিয়ে মনে করো যে আমাদের শর্করা এখানে এ বা অন্য কোনো একটা নাম দিয়ে রাখছে, দিয়ে পানি আর অক্সিজেন, মানে বিক্রিয়াটা আমরা বুঝতে পারি। যখন এরকম কোন একটা ধারণা দেখবো তখন আমরা বুঝে নিব যে এটা আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যাখ্যা করতে বলতেছে। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইডের সাথে ক্লোরোফিলে থাকা রাইবোলোজ 1,5 ডাইফসফেট এর সাথে বিক্রিয়া করে তৈরি হয় কি? কার্বন ডাই অক্সাইডের সাথে ক্লোরোফিলে থাকা রাইবোলোজ 1,5 ডাইফসফেট এর সাথে বিক্রিয়া করে আমাদের তৈরি হয় কিটো অ্যাসিড। তো কিটো অ্যাসিড হলো, এটা হলো অস্থায়ী। কিটো অ্যাসিড কি? অস্থায়ী পদার্থ। তখন কিটো অ্যাসিড থেকে আমরা পাই কি? পিজি এর পূর্ণ হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমরা তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে রাইবোলোজ 1,5 ডাইফসফেট কে বিক্রিয়া করে আমরা পাই কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড হলো আমাদের অস্থায়ী পদার্থ, এবং অস্থায়ী পদার্থ থেকে আমরা পাই 3PGA, মানে পিজিএ পাই কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিডের এটা হলো প্রথম স্থায়ী পদার্থ। প্রথম স্থায়ী পদার্থ থেকে আমাদের কি একটা পড়া দেখবা, আমাদের খ নাম্বারে আসে C3 গতিপথ। তো C3 গতিপথটা ব্যাখ্যা করতে বলে। এবং অনেক সময় দেখবা কিটো অ্যাসিড, কিছু উদ্ভিদ আছে যারা কার্বন ডাই অক্সাইড এবং রাইবোলোজ 1,5 ডাইফসফেটের সাথে বিক্রিয়া করে কিটো অ্যাসিডের জায়গায় তৈরি করে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড থেকে আমরা আবার পাই কি? তোমার C4 গতিপথ। দুইটা গতিপথের দুইটা নাম আছে। C3 গতিপথকে বলা হলো ক্যালভিন চক্র, এবং C4 গতিপথকে বলা হয় হ্যাস এবং ক্লাস গতিপথ, মানে চক্র। তো আমরা জিনিসটা আরেকবার যদি ব্যাখ্যা করি, এই দেখো এই 3PGA তৈরি হলো না, এটার সাথে যখন আমরা যুক্ত করব কি? এই ATP প্লাস আমাদের আলোক পর্যায়ে তৈরি হয় NADPH2 যখন তৈরি হয়, এইটা থেকে যখন বিভিন্ন বিক্রিয়া হবে, পাশে জায়গা নাই, আমরা পাশে লিখতেছি আবার, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে C6H12O6, মানে কি? আমাদের শর্করা। তাহলে জিনিসটা আরেকবার শুরু থেকে আমরা বোঝাই। কার্বন ডাই অক্সাইডের সাথে ক্লোরোফিলে থাকা রাইবোলোজ 1,5 ডাইফসফেট এর বিক্রিয়া করে কিটো অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড তৈরি হয়। তো কিটো অ্যাসিড হলো আমাদের অস্থায়ী পদার্থ যেহেতু, তাহলে আমাদের ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যখন এটিপি এবং NADPH2, আমাদের আলোক পর্যায়ে যে এটিপি এবং NADPH2 যে শক্তিটা তৈরি হয়, ওইটা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়। এখানে লিখে দেখি বিভিন্ন বিক্রিয়া। তাহলে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আমাদের গ্লুকোজ তৈরি হয়। তো এটাই মনে করো যে আমাদের আলো নিরপেক্ষ পর্যায়। এখান থেকে আমরা দুইটা গতিপথ পাই, C3 গতিপথ এবং C4 গতিপথ। তো কোনটা বেশি উন্নত বা কোনটা বেশি ভালো? তো C3 গতিপথ আমরা যদি চিন্তা করি, ধরো যে আমের গাছ আছে না, তো আমের গাছটা কি? যে এটা C3 গতিপথ, এবং ধানের গাছ বা ধান, ওইটা হলো কি? C4 গতিপথ। তো C3 গতিপথ থেকে C4 গতিপথের ফসল উৎপাদনটা বেশি হয়। তাহলে এটা কিভাবে হলো? মনে করো যে আমের ওজন তো বেশি এবং ধানের ওজন তো দেখবা কম, তাহলে কিভাবে মানে বেশি হলো? গাছের তুলনায় আম কিন্তু কম পরিমাণে হয়, এবং ধানের গাছের তুলনায় দেখবা যে ধান কিন্তু বেশি পরিমাণে হয়।
তো এটা হলো C3 এবং C4 গতিপথ। তো C3 গতিপথ এবং C4 গতিপথের পার্থক্য আছে, পার্থক্যগুলান ছোট ছোট অল্প পার্থক্য আছে যেগুলা বইয়ে পড়তে হবে। এবং মেইন পড়াগুলান হলো আমাদের এগুলাই, যে আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়টা ব্যাখ্যা করা। তো এই চ্যাপ্টারের আরো কিছু ছোট প্রশ্ন আছে, প্লাস আবার তোমার সিকিউর জন্য তোমার পাবা কি এখানে সালোক সংশ্লেষণের গুরুত্ব কি। সালোক সংশ্লেষণের গুরুত্ব আমরা সবাই জানি, সালোক সংশ্লেষণ না হলে আমাদের পৃথিবী বাঁচত না, মানুষ কুল টিকে থাকতো না। সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা শর্করা পাই, এই জিনিসগুলো আছে। এবং প্রভাবকের প্রভাব মানে কি বোঝায়, যে আলো থাকার ফলে কি হয়, বা অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণটা হয়, এই জিনিসটা একটা উদাহরণ দেই। দেখবা যে আমাদের কিন্তু উদ্ভিদ মাটিতে আছে আবার পানির নিচেও আছে। তো পানির নিচে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হলো 0.03, আর অক্সিজেনের মানে পৃথিবীতে বা বায়ুমণ্ডলে অক্সিজেন মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হলো 0.003। তো আমরা কি বললাম, বিক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড যার বেশি তার তাহলে বিক্রিয়া বেশি হবে, তাহলে কি পানির নিচে কিন্তু সালোক সংশ্লেষণ বেশি হয়। মানে পানির নিচে যেসব উদ্ভিদ আছে সেই সব উদ্ভিদের পানি মানে সালোক সংশ্লেষণটা বেশি হবে। এটার মনে করো এরকম কিছু একটা প্রভাব আছে। তারপরে উদ্ভিদরা একটা নির্দিষ্ট আলো তরঙ্গের উপর ভিত্তি করে মনে করো তাদের সালোক সংশ্লেষণটা হয়ে থাকে, বেশি হয়। তো এই প্রভাবগুলো আমাদের এমসিকিউ থেকে আসবে, এমসিকিউতে এই প্রভাবগুলো যেন আমরা পারি, এজন্য বইয়ের রিডিংটা পড়া একটু প্রয়োজন। তো বইয়ের রিডিং গুলো আমরা একটু ভালো করে যদি পড়ে থাকি তাহলে এই ছোটখাটো এমসিকিউটা আমরা পারবো। তো মেইন দুইটা টপিক হলো কি, মানে সালোক সংশ্লেষণ থেকে যদি মেইন দুটা টপিক আসে, একটা আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। তো এই দুটো আমরা ভালো করে ব্যাখ্যা করছি। এই জিনিসগুলা আমরা আরেকবার ভালো করে, যদি তোমাদের অনেকে সমস্যা থাকে তাহলে ভিডিওটা আরেকবার শুরু থেকে দেখো, যেটা সহজে আমরা বুঝে দিয়েছি। তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।